This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আমাকে ইন্ডিয়ার হাত থেকে বাঁচান প্লিজ, আমি খুব বিপদে আছি স্যার। কাঁদে না, ওঠো ওঠো ওঠো। আহা গো, শোনা গো, কি হাল করেছে ইন্ডিয়া, মেরে মেরে একেবারে আলু ভাতে বানিয়ে দিয়েছে গো। স্যার আপনি তো জানেন আমি ভীষণ প্রভু ভক্ত, আপনার দাসানু দাস। এবারকার মতো আমাকে বাঁচিয়ে নিন স্যার, ইন্ডিয়া ভীষণ মেরেছে। দেখি কি করতে পারি। ইন্ডিয়ান রাজা জেদি। হ্যালো, বেজে গেছে কখন সেই টেলিফোন, ফোন বেজেছে কিন্তু কাজের কাজটা হয়নি। তাই শাহবাজ শরীফ নাকি প্রভুই পাল্টে ফেলেছেন। মানে আগে ছিলেন ট্রাম্প ভক্ত, এখন নাকি পুতিনের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একবার, জাস্ট একবার তিনি ভারতের সঙ্গে কথা বলতে চান। কথা বলিয়ে দিতে হবে কাকে? না, পুতিনকে। বলতেই পারেন শাহবাজ শরীফ যে কান্নাকাটি করছেন, যেভাবে পুতিনের হাতে পায়ে ধরছেন বলে আমরা আপনাদের জানাচ্ছি, তার প্রমাণটা কি? প্রমাণ রাশিয়ান সংবাদ মাধ্যম নিচ্ছে। দেখুন, রুশ সংবাদ মাধ্যম তাস, তার নাম আপনারা জানেন আর কি, তারা কি বলেছে জানেন? বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভ্লাদিমির পুতিনকে একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে লেখা রয়েছে যখন তখন নাকি ভারতের সাথে তাদের যুদ্ধ লেগে যেতে পারে এবং মারামারি কাটাকাটিটা এমন একটা জায়গায় চলে যেতে পারে যেখানে তাদের নাকি সর্বনাশ হয়ে যেতে পারে। এরকম একটা পরিস্থিতিতে কি প্রতিবেশীরা শান্তিতে থাকতে পারে নাকি? তাই রাশিয়ার কাছে অনুরোধ যে দয়া করে ভারতকে আলোচনার জন্য রাজি করান, একটা আলোচনার টেবিলে বসান। কারণ পাকিস্তান তার কথাবার্তার মধ্যে দিয়ে তো পরিষ্কার করে দিয়েছে যে তাদের মাথার মধ্যে এখন চরম টেনশন। কথাবার্তা হলে অ্যাক্রস দ্য টেবিল, মানে টেবিলের পাশে বসে, তাহলে হয়তো তারা কথাবার্তা বলে মনের ভাবটা হালকা করে নিজেদের দোষ টোষগুলো স্বীকার করে তারা টেনশন কাটিয়ে উঠতে পারে। এটাই চায় তারা। শরীফের দূত হয়ে এই চিঠিটা রাশিয়ায় নিয়ে গেছেন সৈয়দ তারিক ফাতেমি, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফাতেমি। এবার রাশিয়ায় পাকিস্তানের যে সংসদীয় দল গেছে তার নেতৃত্বে রয়েছেন এই ফাতেমি। তিনি রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের হাতে শরীফের এই চিঠিটা তুলে দিয়েছেন। এই সমস্ত কথাবার্তা ওই রাশিয়ার সংবাদ মাধ্যমই তাদের রিপোর্টে লিখেছে। এবার রাশিয়ার খবরে রাশিয়ানদের ওপর তো ভরসা করতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর তারা যখন বলছে যে কোনো মূল্যে একবার ভারতের সাথে কথা বলতে চান শরীফ, আলোচনার জন্য কান্নাকাটি করছেন শাহবাজ, তখন তো আমরা তাদের কথা বিশ্বাস করছি। কিন্তু এটাও তো বলে দিচ্ছি, যা খুশি করতে পারেন, যতই কাঁদুন, আলোচনা হবে না। কেন হবে না বলুন তো? সেটা ধাপে ধাপে বলবো। প্রথম ধাপে আপনাদের রাজনাথ সিংয়ের বক্তব্যটা মনে করিয়ে দেব। কারণ আলোচনার পরিস্থিতি তৈরি করতে হলে পাকিস্তানকে যে ঠিক কী করতে হবে, এই কান্নাকাটি করে একবার ট্রাম্প একবার পুতিনের পায়ে ধরলে হবে না। তার বদলে যেটা করলে আলোচনা হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। पाकिस्तान के हक में यही बात होगी कि वह अपनी जमीन पर चल रही आतंकवाद की नर्सरी को अपने हाथों से उखाड़ देंगे। इसकी शुरुआत उसे हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत के हाथों में सौंपने से करनी चाहिए। यह दोनों न केवल भारत में मोस्ट वांटेड टेररिस्ट की सूची में हैं, बल्कि ये यूनाइटेड नेशंस की
डेजिग्नेटेड टेररिस्ट की लिस्ट में भी शामिल हैं। ছোট্ট কিন্তু সুনির্দিষ্ট বক্তব্য। ভারতের সেনার ড্রোন আর ওই মিসাইল স্ট্রাইকের মতো একদম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত। আগে জঙ্গি ঘাঁটিগুলোকে ভাঙতে হবে, জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, আর তারপর সেই কাজটা করতে হবে যেটা পরিষ্কার করে বলে দিচ্ছেন, হাফিজ সঈদ আর মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে হবে। তারপর বাকি কথা, নয়তো কোনো কথাই হবে না। সেই 30শে মে এটা বুঝিয়ে দিয়েছিলেন রাজনাথ সিং, আর আজ 6ই জুন, সপ্তাহখানেক কেটে গেছে। এই 7 দিনেও রাজনাথ সিংয়ের কথাগুলো কি শরীফের কান পর্যন্ত পৌঁছয়নি? নাকি পৌঁছলেও কথাগুলোর মানে বোঝেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী? নাকি বুঝলেও সেটা মানার তার কোনো উপায় নেই? দেখুন, জঙ্গি নেতাদের ভারতের হাতে তুলে না দিলে ভারত যে কোনো কথা বলবে না, এটা জানার পরেও তাহলে তিনি পুতিনকে দিয়ে আলোচনার বার্তা কেন পাঠাতে চাইছেন? কারণটা আমরা আন্দাজ করতে পারছি। শাহবাজ শরীফের ওপরে এই মুহূর্তে মারাত্মক চাপ তৈরি হয়েছে। হাফিজ সঈদের ছেলে, লস্কর নেতা তালহা সঈদ বলছে তার বিশ্বাস ভারতের শর্তে কোনোভাবেই পাকিস্তান রাজি হবে না, অর্থাৎ কোনো মতেই তার বাবাকে ভারতের হাতে শরীফ তুলে দেবেন না। এটা হলো দ্বিতীয় ধাপ, যে ধাপে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি ভারত এই মুহূর্তে যদি পাকিস্তানের সাথে এক টেবিলে মুখোমুখি হওয়ার সামান্যতম সম্ভাবনা থেকেও থাকে, সেটা উড়িয়ে দেবে। কারণ ওই তালহা সঈদের বক্তব্য, এটা শোনার পর ভারত স্বয়ং ভগবান চেষ্টা করলে হয়তো বুঝবে না। দেখুন, তালহা সঈদের এই কথাগুলোই তো বুঝিয়ে দিচ্ছে অপারেশন সিঁদুরের পরেও জঙ্গিদের সাথে পাকিস্তানের সরকার আর পাকিস্তানের সেনা এখনও একই রকম ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে, বলা ভালো কোলে বসিয়ে রেখেছে তাদের। তো এই আমেরিকায় বসে শশী থারুর আজকেও বলেছেন পাকিস্তান এতদিন যে কোনো সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসছে, এটা আর সম্ভব হবে না, এবার আর সেটা পারবে না। কারণ ভারত পাকিস্তানকে হাতে নাতে ধরেছে। আর মজার বিষয় কি জানেন, এই তালহা সঈদ যেমন নিজের বাবা আরেক জঙ্গি ওই হাফিজ সঈদের হয়ে কথা বলছেন, শশী থারুর তো তেমনই তার ছেলে পেশায় সাংবাদিক ঈশান থারুরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভারতের এই কড়া অবস্থানটা স্পষ্ট করেছেন। দুটো দেশ আর দুই পিতা পুত্র সংবাদ থেকেই পরিষ্কার ভারত আর পাকিস্তান, সেটাও তো মোটামুটি ওই পিতা পুত্র সম্পর্কই বটে। এবং তারা সব ক্ষেত্রগুলোতেই এই মুহূর্তে পিতা পুত্ররা কোনখানটায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে তো। That we've had a 37-year pattern of repeated terror attacks from Pakistan accompanied by repeated denials. I mean, Americans haven't forgotten that Pakistan didn't know, allegedly, where Osama bin Laden was until he was found in a Pakistani safe house right next to an army camp in a cantonment city. That's Pakistan. দেখুন, একটা কথা না বলে পারছি না, এতদিন জানতাম শরীর সাক্ষী মাতাল হয়, আজ মনে হচ্ছে ওই ব্যর্থ রাষ্ট্রের ওই সাক্ষী বলুন বা ব্র্যান্ড অ্যাম্বাসাডারই বলুন, তা হচ্ছে এই তালহার মতো জঙ্গিরা। নাহলে পাকিস্তানের সরকারের ওপর এত কনফিডেন্স কি করে আসে লস্করে তৈবার? পাকিস্তান কি করবে আর কি করবে না তারা কনফিডেন্টলি বলে দিচ্ছে। তালহা সঈদ বলে দিচ্ছে যে তার বাবাকে কোনোভাবেই পাকিস্তান ভারতের হাতে তুলে দেবে না। অথচ ভেবে দেখুন, এই একটা শর্তের ওপরেই তো পাকিস্তানের ভবিষ্যৎ সর্বনাশ হবে কি হবে না সেটা অনেকটাই নির্ভর করছে। এবার ভাবুন, এই যখন জঙ্গিদের পাকিস্তানের ওপর ভরসা, তখন পাকিস্তান কি করবে? তালহার মতো জঙ্গিদের বিশ্বাসের মর্যাদা দেবে? যেটা এতদিন এইভাবে দিয়ে এসছে, নাকি ভারতের দাবি মেরে নিজেদের ভবিষ্যৎটা সুরক্ষিত রাখতে জঙ্গি হস্তান্তর করবে? দেখুন, এটা পাকিস্তানই জানে, শুধু আমরা শুধু একটাই জিনিস জানি, দুই নৌকায় পা দিয়ে চলা যায় না দীর্ঘদিন। হয় পাকিস্তানকে ওই জঙ্গিদের মায়াত্যাগ করতে হবে, আর নয়তো যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সেটার জন্য অপেক্ষা করতে হবে। নরেন্দ্র মোদী বলেছেন না, পাকিস্তানের সামনে দুটো অপশন রয়েছে, হয় রুটি খাও নয়তো গুলি খাও। এবার পাকিস্তানের মানুষের মনে নরেন্দ্র মোদীর এই কথাগুলো কিন্তু গভীর ছাপ ফেলেছে, বলা ভালো আতঙ্ক সৃষ্টি করেছে। তাই নরেন্দ্র মোদী আজকেও বলেছেন পাকিস্তান যখনই
অপারেশন সিঁদুরের নাম শুনবে কেঁপে উঠবে। পাকিস্তানের সেনা আর পাকিস্তান আশ্রিত ওই জঙ্গিদের হাত পা পেটের ভেতর সেধিয়ে যাবে। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। पाकिस्तानी फौज और आतंकियों ने कभी सोचा नहीं था कि भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। बरसों की मेहनत से उन्होंने आतंक की जो इमारतें बनाई थी वो कुछ ही मिनटों में खंडहर में बदल गई है। দেখুন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি আর সেনার ঘাঁটি খণ্ডহার হয়ে গেছে, এ কথা তো নরেন্দ্র মোদী বলেছেন। কিন্তু কিভাবে পাকিস্তানকে খণ্ডহারে পরিণত করেছে ভারতীয় সেনা, সে কথা বলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর জেনারেল জিডি বক্সি। সোশ্যাল মিডিয়ায় জেনারেল বক্সি লিখেছেন, নূর খান বিমান ঘাঁটিতে যখন ভারতের মিসাইল গিয়ে পড়েছিল তখন সেখানে 100 জনের মতো পাক সেনা ছিল। এবার নূর খান ঘাঁটির বাংকারে গিয়ে তারা লুকিয়েছিলেন। সেই বাংকারটা মাটির নিচে অনেক মোটা বাংকার, যে সেনা আমেরিকান কোম্পানি সেই বাংকারটা তৈরি করেছিল। বিশেষ করে এই ধরনের আঘাত থেকে বাঁচানোর জন্যেই এই বাংকার তৈরি। কিন্তু এই বাংকার তৈরিতেও শেষ রক্ষা হয়নি। কারণ জানেন, কারণ ওই বাংকারের কোথায় এয়ার কন্ডিশনের ভেন্ট মানে এসির হাওয়া চলাচলের জায়গা আছে সেই তথ্য আমাদের সেনা কর্তাদের হাতের মুঠোয় ছিল। একদম সেই পথেই আঘাত করেছিল আমাদের মিসাইল। আর তারপর যা জানেন সেটাই হয়েছে ইতিহাস। নূর খান বিমান ঘাঁটির ওই বাংকার ধুলোয় মিশে গেছিল, আর সঙ্গে সঙ্গে ওই বাংকারের ভেতরে থাকা 100 জন সেনা তারাও শেষ। কিন্তু পাকিস্তান সরকার কি করেছে জানেন? নিশ্চয়ই ওই বাংকারে আরও কিছু গোপন কিছু ছিল। হয়তো তারা এখন ওই 100 জন সেনার মৃতদেহকেও গোপন বলে মনে করছে, যেটা সর্বসমক্ষে এলে তোলার চেষ্টা করলে তো সর্বসমক্ষে চলে আসবে, এবং সেই সঙ্গে এটাও প্রকাশ হয়ে যাবে যে ওইখানে আর কি কি ছিল। সম্ভবত তারা এর কোনোটাই জনসমক্ষে আসতে চায় না। তাই জন্য ওই যেখানে তাদের 100 জন সেনার মৃতদেহ পড়ে রয়েছে সেখানে রোলার চালিয়ে ওই বুলডোজার দিয়ে মাটি সমান করার নির্দেশ দিয়েছিল পাকিস্তান সরকার। ভাবতে পারে, যে পাকিস্তান নিজের দেশের সেনারও কদর করে না, তারা কি করে ভাবে যে তারা দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারবে, দেশের মানুষের জন্য কোনো কিছু করতে পারবে? অবশ্য পাকিস্তানের এই চরিত্রটা আমরা কার্গিল যুদ্ধের পরেই বুঝেছিলাম। কার্গিলে নিহত পাক সেনাদের দেহ পাকিস্তানের সরকার ফেরত নিতে চায়নি। আমাদের সরকার, আমাদের দেশের সরকার, আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে একজন সেনাকর্মীর শেষকৃত্য হওয়া উচিত ঠিক সেই রকম সম্মান দিয়ে প্রত্যেক পাক সেনার শেষকৃত্য করেছিল কার্গিলে। ভাবতে পারেন, এই হচ্ছে মানসিকতার ফারাক। এত বছরেও পাকিস্তানের ক্ষমতা হয়নি নিজের দেশের সেনার দেহের ভার বহন করার। তাই নূর খানে নিহত সেনাদের শরীরের ওপর দিয়েই রোলার চালাতে বলেছিল শরীফ। দেখুন, জেনারেল বক্সির এই কথাটাই প্রমাণ করছে অপারেশন সিন্দুর পাকিস্তানের ঠিক কোথায় গিয়ে আঘাত করেছে। কেন এভাবে কখনো ট্রাম্প কখনো পুতিনের শরণাপন্ন হচ্ছেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু জানেন তো, শরীফ হচ্ছেন সেই অবাঘা যিনি যেদিকে তাকাবেন সেদিকেই সাগর শুকিয়ে যাবে। তাই শরীফ যেই পুতিনের দিকে তাকিয়েছেন অমনি পুতিন বুঝিয়ে দিয়েছেন যে তিনি আলোচনা না, প্রতিশোধে বিশ্বাসী। আজ রাশিয়া ব্যস্ত হয়ে গেছে নিজের প্রতিশোধ নিতে। আজ ইউক্রেনে মারাত্মক হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে প্রায় 400 ড্রোন আর মিসাইল ছুড়েছে। ইউক্রেন যদিও মুখে বলছে যে তাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ রুশ হামলাই সফলভাবে রুখে দিয়েছে, আকাশেই ওই রুশ ড্রোন আর
মিসাইল নষ্ট করেছে, কিন্তু বাস্তবটা তো অন্য কথা বলছে। যদি সব কিছুই সামলে দিয়ে থাকেন, তাহলে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি চারপাশে SOS পাঠাচ্ছেন কেন? SOS মানে কোথাও গিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর আরতি, বিপদ বার্তা পাঠাচ্ছেন তিনি ইউরোপের বাকি দেশগুলোর কাছে। কি ভেবেছেন তিনি? এবার সামলেছি, এরপর আর পারবো না, নাকি এবারই সামলাতে পারেননি? দেখুন, কোনটা হয়েছে সেটা তো আমরা এরপর আস্তে আস্তে যখন ওখান থেকে বাকি সব খবরগুলো, ছবি ছাপা সব আসতে শুরু করবে, তখন জানতে পারবো। কিন্তু জেলেনস্কি কী করছেন সেটা তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি। তিনি ইউরোপের বাকি দেশগুলোকে অনুরোধ করেছেন যেভাবেই হোক রাশিয়াকে ঠেকান, কারণ রাশিয়াকে যদি না থামান তাহলে পুতিন ইউক্রেনকে শ্মশান করে ছেড়ে দেবেন। আসলে জেলেনস্কি জানেন যে তিনি কী করেছেন। তিনি জানেন তিনি নিজের দেশকে একটা মারণ যুদ্ধের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি নিজের দেশকে নিয়ে একটা আত্মঘাতী খেলা খেলেছেন, যার খেসারত তার দেশকে দিতে হবে। জেলেনস্কি জানেন তিনি যতই জলের তলা দিয়ে ড্রোন হামলা করুন, যতই রাশিয়ার ভেতরে ট্রাক ভর্তি করে ড্রোন পাঠান, যতই সেই ড্রোনগুলো দিয়ে রুশ বিমান ঘাঁটিতে দাঁড়ানো 44টার মতো বিমান ধ্বংস করুন, তিনি আসলে পুতুল। তাকে আড়াল থেকে যেমন নাচানো হচ্ছে তিনি সেরকমই নাচছেন, যেমন করতে বলা হচ্ছে তাই করছেন। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ নয়, রাশিয়ার বিরুদ্ধে ছায়া যুদ্ধ করছে, অর্থাৎ অন্য কারোর ছায়া হয়ে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। সেটা নাকি ব্রিটিশ এমপিরাও জানেন। Like Ukraine is on behalf of Western Europe against Russia. Well, that was certainly noticed in the Russian embassy, because they put out a statement saying the leader of the opposition has finally called a spade. Ukraine is indeed fighting a proxy war against Russia on behalf of Western interests. প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একবারও কোনো দেশের নাম করেননি। দ্বিতীয়ত তিনি একজন ব্রিটিশ এমপিকে কোট করেছেন, মানে উদ্ধৃত করেছেন। কিন্তু তারপরেও যাদের বোঝার তারা বুঝেছে ইউক্রেনকে গাছে তুলে আসলে কেউ একটা মই কেড়ে নিয়েছে বলে সে দেশের লোকজন বিশ্বাস করতে শুরু করেছেন। হয়তো বিরোধীরা প্রশ্নটা তুলছেন, হয়তো তারাও, প্রত্যেক দেশেই তো কিছু কিছু এরকম লোক থাকে না যারা দেশের সরকারের গোপন পরিকল্পনা বা দেশের স্বার্থ যেখানে জড়িত সেটা ভুলে গিয়ে রাজনৈতিক স্বার্থকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলে, আর সেই জন্যই দেশের সিক্রেটগুলোকে সর্বসমক্ষে নিয়ে আসে। সেটারই জবাব দিচ্ছিলেন স্টারমার, কিন্তু কোথাও গিয়ে বিষয়টা তো প্রকাশ্যে তিনিই এনে ফেললেন। দেখুন, ইউক্রেন রাশিয়ায় কয়েক হাজার কিলোমিটার ঢুকে ড্রোন হামলা করেছে। তারপর পুতিন কি বলেছিলেন মনে করুন? পুতিন বলেছিলেন ইউক্রেনকে জবাব তো তারা দেবেনই, সেই সঙ্গে তাদেরও শিক্ষা দেবেন যারা পেছন থেকে ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করছে, হামলায় সাহায্য করেছে। তারা কারা সেটা বোঝার একটা সহজ উপায় আছে। এক, এই আতঙ্কটা কোন কোন দেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। এই যে ব্রিটিশ এমপিরা তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে এইভাবে প্রশ্ন তুলছেন, হাউস অফ কমন্সে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন যে ছায়া যুদ্ধ চালানো হচ্ছে, মানে ইঙ্গিত করে দিচ্ছেন যে কোথাও গিয়ে জেলেনস্কিকে কেউ চালাচ্ছেন। এটা তো একটা আতঙ্কের থেকেই বেরোচ্ছে। মানে কোথাও যদি রাশিয়া বা পুতিন ভেবে নেন যে ইংল্যান্ডের পেছনে রয়েছে, তাহলে রাশিয়ার লক্ষ্য তো ইংল্যান্ডে হয়ে যাবে। আর এটা সবাই জানে, গোটা বিশ্বের দেশগুলো জানে, এই বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানার মতো ক্ষমতা রাশিয়ান মিসাইলগুলোর রয়েছে। আরও একটা জায়গার থেকে বোঝা যাবে কারা পেছনে আছে, স্যাটেলাইট। এমন কোনো দেশ যাদের স্যাটেলাইট আছে, যারা রাশিয়ার শত্রু, তারা ইউক্রেনকে দিয়ে এসব করাচ্ছে। কেন? কারণ দুটো। এক, রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট হামলা হয়েছে, একদম বেছে বেছে রাশিয়ার 44টা যুদ্ধবিমান নষ্ট করা হয়েছে। এটা সম্ভব হয়েছে ওই স্যাটেলাইট গাইডেড বলে। স্যাটেলাইটই পুরো বিষয়টাকে দিক নির্দেশ করে দিয়েছে। এবং দ্বিতীয়ত, ওই বিমানগুলো যে ধ্বংস হয়েছে সেটাও তো বোঝা গেছে
স্যাটেলাইটের পাঠানো ছবি বিশ্লেষণ করে। কারণ ঠান্ডা যুদ্ধের পরবর্তী অধ্যায়ে আন্তর্জাতিক শর্ত মেনে আমেরিকা রাশিয়া তাদের সমস্ত যুদ্ধ বিমান প্রকাশ্যে রাখে, অন্য কোনো দেশের মতো হ্যাঙ্গারে লুকিয়ে রাখে না। এই স্যাটেলাইট থাকলেই বোঝা সম্ভব কোথায় রয়েছে রুশ ফাইটার জেট। কিন্তু মুশকিল হচ্ছে ইউক্রেনের তো নিজস্ব স্যাটেলাইট নেই, তাহলে তারা কোথা থেকে রাশিয়ার বিমান ঘাঁটির ছবি পেল? এবার যার কাছ থেকেই পাক না কেন, তারা যে এখন কিছুতেই সামনে আসছে না বা আসবে না সেটা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যেচে নিজেদের বিপদ আর কে ডাকে বলুন। তাই জেলেন্সকিকে এখন মধ্যস্থতাকারী খুঁজতে হচ্ছে। খেয়াল করে দেখুন, মধ্যস্থতাকারী খোঁজার চারপাশে একটা হিরিক লেগে গেছে। ওপাশে শাহবাজ শরীফ মধ্যস্থতা খুঁজছেন। এবার মধ্যস্থতা শব্দটা এসে গেলেই কীরকম কেলেঙ্কারি হচ্ছে দেখুন। শাহবাজ শরীফ পুটিনকে মধ্যস্থতাকারী বানাতে গেলেন, তার ওখানে সমস্যা লেগে গেল। পুটিন তিনি এখন প্রতিশোধ নিতে মরিয়া। এবার জেলেন্সকি মধ্যস্থতার চেষ্টা করছেন। হ্যাঁ, তিনি কাকে মধ্যস্থতা করাবেন? ট্রাম্পকে দিয়ে? ট্রাম্প তিনিও তো এখন দেখুন মাঝখান থেকে মধ্যস্থতাকারী খুঁজছেন। কারণ আমেরিকার প্রেসিডেন্টের সাথে ইলন মাস্কের সম্পর্কটা হঠাৎ করেই আদায় কাজকলায় হয়ে গেছে। যে মাস্ক ট্রাম্পকে জেতাতে $200 মিলিয়ন খরচ করেছিলেন, সেই মাস্কের সঙ্গে সম্পর্ক এখন এমন খারাপ হয়েছে যে সারা দিন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে ব্যস্ত থাকতে হচ্ছে, বোঝাতে হচ্ছে এই যে মাস্ক কত খারাপ জাতীয় একটা লোক। সোশ্যাল মিডিয়ায় এই ফাঁকে এমন একটা মিম ঘুরছে না, যেটা থেকে কিন্তু আরও তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন ট্রাম্প। সেই মিমটা কি জানেন? নরেন্দ্র মোদী নাকি হোয়াইট হাউসে ফোন করে বলেছেন আমেরিকা রাজি থাকলে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের মধ্যে ভারত মধ্যস্থতা করতে রাজি আছে। আমি নিশ্চিত ট্রাম্প যদি এটা জানতে পারেন না, হয়তো তার কাছে পৌঁছে গেছে, তাহলে বুঝতে পারছেন তিনি যে কাটা ঘায়ে কিভাবে নেটিজেনরা নুন ছেটাচ্ছেন। কারণ আজকেও তো মার্কিন প্রেসিডেন্ট দুঃখ করে বলেছেন তিনি ছিলেন বলেই ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে ভারত কিছুতেই তাকে তার প্রাপ্য কৃতিত্বটা দিচ্ছে না। ট্রাম্পের এই পরিস্থিতিকে সোজা বাংলায় কি বলে জানেন তো? ডিপিএস, দাম পেলেম না সিনড্রোম। ট্রাম্প ছাড়াও আরও কারো কি মনে হচ্ছে যে তাদের কথায় কেউ কান দিচ্ছেন না, দাম দিচ্ছেন না? এমন কেউ যিনি অপারেশন সিঁদুরের পর চরম জাতীয়তাবাদী হওয়ার মধ্যেও নিজের মতো করে একটু স্রোতের বিপরীতে হাঁটতে চেয়েছিলেন, একটু উল্টোভাবে সব কিছু দেখতে চেয়েছিলেন, তাহলে তার কথাও এবার মনে হচ্ছে না বললেই নয়। এটা আমেরিকানদের বাড়াবাড়ি জানেন তো। নামটা এক হলেই এরকমভাবে হ্যাটা করতে হবে। এই ডোনাল্ড ডাক হচ্ছে ওয়াল্ট ডিজনির এক কার্টুন চরিত্র, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এক হলো দুটো। এবার দুজনের মধ্যে এটা দৃশ্যত একটা ফারাক তো আছে, আপনাদের যাতে গুলিয়ে না যায় তাই ডোনাল্ড ডাককে কেমন দেখতে সেটা জাস্ট একটু দেখিয়ে দিলাম। কিন্তু যার সঙ্গে ডোনাল্ড ডাকের তুলনা করা হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্প। তিনি ইদানিং একটু মনোকষ্টে ভুগছেন। তিনি যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন এটা বারবার বলেও তো লোককে বিশ্বাস করাতে পারছেন না। আসলে বিশ্বে নাকি শিশুর সংখ্যা অনেক কমে গেছে জানেন তো। তাই ওই ডোনাল্ড ট্রাম্পের ফেয়ারি টেল বা রূপকথায় কেউ বিশ্বাসই করছে না, শুনতেও চাইছে না কেউ। শিশু নেই তো কী হবে। এবার ভারতের বিজেপি নেতারা বিষয়টা জানতে পেরে আমেরিকানদের আশ্বস্ত করেছেন। তারা বলেছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী নাকি এখনও শৈশব থেকে কৈশোরে পা রাখেননি। তিনি ওই ডোনাল্ড ট্রাম্পের ফেয়ারি টেলে বিশ্বাস করছেন এবং সেই অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। দুজনের ভাবগতিকও নাকি একই রকম। ওই ট্রাম্প ভাঙা রেকর্ডের মতো বলে চলেছেন তিনি যুদ্ধ থামিয়েছেন, তাতে তার নিজের দেশের সামরিক বিশেষজ্ঞরাই বিশ্বাস করছেন না। তেমনি রাহুল গান্ধীও বারবার বলে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের শাসানিতে সারেন্ডার করেছেন এবং রাহুলের কথাকে ওই একইভাবে তার দলের লোকেরাই খণ্ডন করছেন। ट्रंप साहब ने 11 बार बोला है, 11 बार कि मैंने नरेंद्र मोदी को सरेंडर करवा दिया। 11 बार बोला है पब्लिक में।
नरेंद्र मोदी जी चू नहीं कर पा रहे हैं। Just yesterday, the leader of your party, Rahul Gandhi, said Modi surrendered to President Trump. Sorry, what was the last one there? That Modi surrendered to President Trump. Look, all I can say is that we have enormous respect for the American presidency and the American president. All we can say for ourselves is that we have never particularly wanted to ask anyone to mediate. As I said, we have no real difficulty in speaking the same language as the Pakistanis. প্রশ্ন রাহুল গান্ধীকে নিয়ে, আর শশী থারুর বললেন ট্রাম্পকে শ্রদ্ধা করেন। তাহলে রাহুল গান্ধীকে কি করেন? মৃদু হাসি ছাড়া শশী থারুর কিছুই উপহার দেননি। এবার দেখা যাক লোকসভায় দাঁড়িয়ে তিনি কি করেন। কিন্তু দেখুন এই শব্দগুলো যেগুলো ব্যবহার করলেন এবং যার পরিপ্রেক্ষিতে থারুর এই হাসি আর এই কথাটা ব্যবহার করলেন, তারা প্রচণ্ড শ্রদ্ধা করেন। মানে আমরা ভারতীয়রা নাকি প্রচণ্ড শ্রদ্ধা করি ডোনাল্ড ট্রাম্পকে। এটা বলে কি আসলে তিনি আরেকটা মানে কি ভাষায় বলেছেন, মানে সামনে যেটা শোনা যাচ্ছে সেটা না, ভেতরে যে ভাষাটা রয়েছে আর কি সেটাই প্রকাশ করে দিলেন। সে গল্পটা মনে পড়ে যাচ্ছে, জানেন তো, এক আমেরিকান তাদের দেশের গণতন্ত্র কতটা বৃহৎ, কতটা উদার সেটা বোঝাতে গিয়ে বলেছিলেন আমরা আমাদের প্রেসিডেন্টকে যখন তখন গালাগাল করতে পারি। তার জবাবে এক ভারতীয় বলেছিলেন আমাদের দেশের গণতন্ত্র ওর থেকেও অনেক বড়, কারণ আমরাও যখন তখন তোমার দেশের প্রেসিডেন্টকে গালাগাল করতে পারি। আজকে হঠাৎ সেই গল্পটা মনে পড়ে গেল এই শশী থারুরের কথা শুনে। ভদ্রলোকের প্রতি কিন্তু আস্তে আস্তে শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। এরকম সরস বক্তব্য, এরকম একটা উইটি ব্যাপার এবং তাৎক্ষণিক মানে মতি, এটা অসাধারণ। দেখুন এটা তো পরিষ্কার যা যা হচ্ছে এবং যা যা রাহুল গান্ধী বলছেন বা যে প্রশ্নগুলো চারপাশে উঠছে তার পরিপ্রেক্ষিতে লোকসভাতেও বিরোধীরা যে এই নিয়ে সরব হবেন এটা নিয়ে কোনো সংশয় থাকছে না, কারণ এটাই তাদের লাইন, এটা তো বোঝা যাচ্ছে। সেই কারণেই বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো অপারেশন মোদি, অমিত শাহ এ সমস্ত করার দাবি জানিয়ে বসে আছে। তবে ঠিক কতটা চাপ কেন্দ্রীয় সরকারের ওপর তারা তৈরি করতে পারবেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ জনসমক্ষে যতজনকে চিৎকার করতে দেখছি লোকসভায় গিয়ে ঠিক অতটাই চিৎকার করবেন তো, কারণ লোকসভার অঙ্কটা কিন্তু তার থেকে অনেক বেশি, অনেক কঠিন, অনেক জটিল। গত বছর এই সময় বিজেপির 240 জন সাংসদের সামনে ইন্ডিয়া ব্লকের 235 জন সাংসদের একটা ঐক্যবদ্ধ দল দাঁড়িয়েছিল, কিন্তু অপারেশন সিঁদুরের পর সেই ঐক্য কী অবস্থায় রয়েছে সেটা নিয়ে কিন্তু এখন অপেক্ষা করতে হবে সেটা বুঝতে। কারণ রাহুল গান্ধীর সারেন্ডার মন্তব্যকে তার দলেরই শশী থারুর খণ্ডন করে দিচ্ছেন। ওই ইন্ডিয়া ব্লকেরই শরদ পাওয়ার আগেই বলে দিয়েছেন যে জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সংসদীয় অধিবেশন ডাকার তিনি পক্ষপাতী নন, বরং বিরোধী। এবার দেখুন শরদ পাওয়ার একটা সময় দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি জানেন এই যুদ্ধের খুঁটিনাটি অনেক কিছু, অনেক জটিল ব্যাপার থেকে, অনেক সূক্ষ্ম ব্যাপার থেকে যেগুলো কোনো সময় প্রকাশ্যে আনতে নেই, আর তা নিয়ে কেন্দ্রকে খোঁচাতেও নেই। তবে রাহুল গান্ধীর কথাতেও তো যুক্তি আছে, এটাও তো মানতে হবে। সত্যি তো যা ট্রাম্প বারবার দাবি করছেন সেটা যে ঠিক নয় সেটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও বলেননি, তাকে তো বলতে হবে। কিন্তু রাহুল গান্ধীর জবাব যদি শশী থারুরই দিয়ে দেন তাহলে মোদী কি সরাসরি জবাব দিয়ে রাহুল গান্ধীর রাজনৈতিক উচ্চতাটা বাড়িয়ে দেবেন? নিশ্চয়ই দেবেন না। তাদের এই সমস্ত অঙ্ক তো সারাক্ষণ কষেন। এই জন্যেই তো, ঠিক এই কারণেই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর নাম না করেই জবাব দিয়েছেন, জাত গণনার দাবি নিয়েই জবাব দিয়েছেন জম্মু কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে। রাহুল গান্ধী বিহারের গয়ায় প্রশ্ন তোলার আগেই কাশ্মীরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জবাব দিয়ে দিয়েছেন। मोदी जी हर भाषण में कहते थे मैं ओबीसी हूं, हर भाषण में। जाति जनगणना के बाद कहते हैं हिंदुस्तान में तो जाति नहीं है। अरे हिंदुस्तान में जात नहीं है तो आप कैसे ओबीसी हो गए? अगड़े पिछड़े की राजनीति में डूबे रहते हैं जो लोग दलितों के नाम पर राजनीतिक रोटियां सेकते रहे हैं। जरा जिन योजनाओं का मैंने सिर्फ उल्लेख किया है उसकी तरफ नजर कर लीजिए। और मैंने लोकसभा में मोदी जी के सामने
आंख में आंख मिलाकर कहा कि मोदी जी जाति जनगणना होगा। गरीबों को गरीबी से मुक्ति पाने के लिए उनका मदद करना, लेकिन ईमानदारी से जीने वाले, देश के लिए समय समय पर टैक्स देने वाले मध्यम वर्ग की ताकत बढ़ाना, इसके लिए भी आजादी में पहली बार इतना काम हुआ है जो हमने करके दिखाया है। দেখুন রাহুল গান্ধী যে রাজনীতিটা করছেন সেটা লোকসভা নির্বাচনে তাকে সুফল দিয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, মানতে তো হবেই। 2024-এ বিজেপির আসন যে শুধু কমে গেছে তা নয়, খানিকটা চিন্তিতও তো লেগেছে বিজেপি নেতাদের। দুজন নেতা মানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো যাদের মতি গতি যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, তাদের ওপর ভরসা করতে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি জাত গণনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তো আবার উল্টো দিকে। ওই যে বললেন, একবার চোখ বুলিয়ে নিন আমাদের যে লিস্টগুলো আমরা সামনে রেখে দিয়েছি সেই দিকে, অর্থাৎ এই সমস্ত জাত পাত, জাত বিভেদ, এই সমস্ত নিয়ে রাহুল গান্ধী তিনি রাজনীতি করতে পারেন। আমরা এটা নিয়ে প্রচার করে কোথাও গিয়ে ওই মানে জাতপাতের রাজনীতি করে তার ফয়দা নেওয়ার চেষ্টা করি না, বিভেদ তৈরি করি না। যেটা করার আমরা সেটা করে দিই। এবার তিনি যখন যে জাত গণনার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, রাহুল গান্ধী কৃতিত্ব নিচ্ছেন যে তিনিই করিয়েছেন, কিন্তু মোদির পক্ষে অনগ্রসরের রাজনীতি করাটা যতটা সহজ, রাহুল গান্ধীর পক্ষে কিন্তু ততটা নয়, বিশেষ করে ওই ঘোষণাটা হয়ে যাওয়ার পর। কারণ মোদি নিজে ওবিসি, রাহুল গান্ধী ব্রাহ্মণ। তিনি নিজেই তো 2017-র ওই গুজরাট নির্বাচনের সময় গলার পইতে দেখিয়েছেন, গোত্র বলেছেন। এবার সর্বোচ্চ বর্ণের রাহুল গান্ধী কি বলেন কি করেন সেটার দিকে সকলের নজর থাকবে। যেমন গয়ায় ওই দশরথ মাঝির মূর্তিতে রাহুল যথাযথ সম্মান দেখাননি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এইটাই তো মুশকিল, জাত নিয়ে খেলাধুলো করা, এটা তো আগুন নিয়ে খেলার মতো, কখন যে নিজের হাত পুড়ে যাবে সেটা তো কেউ বুঝতে পারবেন না। এবং এটা এমন একটা রাজনীতি যে রাজনীতিতে ব্যালেন্স রেখে চলাটা কিন্তু খুব কঠিন। দেখুন, দশরথ মাঝি হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের স্ত্রীর জল আনতে কষ্ট হচ্ছে দেখে পাহাড় কেটে নিজের হাতে রাস্তা বানিয়েছিলেন। মানে কোথাও গিয়ে নারী পুরুষ এককভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার রাস্তার মূর্ত প্রতীক। তার মূর্তিতে মালা দিতে যাওয়ার আগে রাহুল গান্ধীর বিষয়টার অভিঘাত সম্পর্কে সতর্ক থাকা উচিত ছিল। কারণ দশরথ মাঝি নিজে একজন দলিত, তার মানে এই রাজনীতি রাহুল গান্ধীর ক্ষেত্রে বুমেরাং হতে পারে। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের সময় তো এই বুমেরাংটা দেখা গেছে। কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্স এই দুদল জোট বেঁধে লড়েছিল, ভোট হলো, কিন্তু ভোটের পর দুদলের আর পোট হলো না, মানে সেই জোটটা থাকলো না। জম্মুতে হিন্দু প্রধান অঞ্চলগুলোতে একটাও আসন পেল না কংগ্রেস। সেই ন্যাশনাল কনফারেন্স নেতা আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ যখন ওই কাটরায় কাশ্মীরের রেল যোগাযোগের উদ্বোধন হচ্ছিল তখন মোদির সঙ্গে ছিলেন। তাদের দুজনের কথাবার্তা শুনলে কে বলবে ওমর আবদুল্লা ইন্ডিয়া ঐক্যের মিটিংগুলোতে ছিলেন। কদিন আগেই তো কেরালায় আন্তর্জাতিক বন্দর উদ্বোধনের সময় দেখা গেছিল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম ব্যক্তিগত স্তরের সম্পর্ক। এমনকি কংগ্রেসের সাংসদ শশী থারুরের সঙ্গেও তো মোদির সম্পর্ক বেশ ভালো। রাহুল গান্ধী কি নিশ্চিত তিনি জাত গণনার রাজনীতি দিয়ে প্রধানমন্ত্রীকে কোণঠাসা করতে পারবেন, নাকি নিজের ওই জনসংযোগ দিয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাকে একঘরে করে দিয়েছেন বা ঘিরে ফেলেছেন? দেখুন, আজ ওমর আবদুল্লা যেভাবে মোদির প্রশস্তি করলেন তাতে তো রাহুলের আত্মবিশ্বাসের চির ধরতেই পারে। ওমর বললেন, ইংরেজরাও যা পারেননি কাশ্মীরে সেটাই নাকি করে দেখিয়েছেন মোদি। এর থেকে বড় সার্টিফিকেট কাশ্মীরিদের কাছ থেকে মোদি আর কি পেতে পারেন বলুন তো? वज़ीर आज़म साहब, इस रेल के ख्वाब बहुत लोगों ने देखे, यहाँ तक कि कश्मीर को बाकी मुल्क के साथ जोड़ने का ख्वाब अंग्रेजों ने भी देखा था, लेकिन वो पूरा कर नहीं पाए। उनका ख्वाब था कि उड़ी झेलम के किनारे जो है वो रेल लाके कश्मीर को बाकी मुल्क के साथ जोड़ें,
लेकिन आज जो अंग्रेज पूरा नहीं कर पाए वो आपके हाथों पूरा हुआ और जम्मू कश्मीर, कश्मीर की वादी को बाकी मुल्क के साथ जोड़ दिया गया। जम्मू कश्मीर की अनेक पीढ़ियां रेल कनेक्टिविटी का सपना देखते देखते गुजर गई। और अभी भाषण में भी बताया, वो भी बोले थे कि जब वो 7वीं 8वीं में पढ़ते थे तब से इस प्रोजेक्ट को पूरा होने का इंतजार कर रहे थे। और ये भी हकीकत है, जितने अच्छे काम है ना वो मेरे लिए ही बाकी रहे हैं। ভাবা যায় এর থেকে বড় নিজের বিজ্ঞাপন আর কি হতে পারে? যত ভালো কাজ সব আমার জন্যই পড়েছিল, মানে বাকিরা সবাই এতদিন ধরে অকাজ করেছেন, যা কাজ করছেন তিনি সব ভালো কাজ, সেগুলোই আসল কাজ। এবার মুশকিল কি দেখুন, পাশে দাঁড়িয়ে যেটা ওমর আবদুল্লাহ বলেছেন সেটাও তো সেদিকেই দিক নির্দেশ করছে। ইংরেজদের পর সিধে মোদি, মাঝখানে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সকলের কথা ভুলে গেলেন ওমর আবদুল্লাহ। অথচ কয়েক মাস আগেই কংগ্রেসের সঙ্গে কিন্তু জোট করে লড়েছিল ন্যাশনাল কনফারেন্স। খেয়াল করে দেখুন, কাশ্মীরে রেল সংযোগের পরিকল্পনাও তো হয়েছিল 83-84 সালে, মানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী জমানায়। সেটা উল্লেখ করেও ওমর আবদুল্লাহ কার্যত বললেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। না, আরেকজন প্রধানমন্ত্রীর নাম ওমর আবদুল্লাহ করেছেন, তিনি বলেছেন জামুরিয়াত, কাশ্মীরিয়াত, ইনসানিয়াত, অটল বিহারী বাজপেয়ী, যাকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরাও বিশ্বাস করতেন। ওমর আবদুল্লাহ দাবি করলেন যে অটল বিহারী বাজপেয়ী প্রথম কাশ্মীরে রেল যোগাযোগের বিষয়টা সিরিয়াসলি নিয়েছিলেন। এবার এই যোগসূত্রটা দেখে, ওই যে বলছিলেন না তিনি যে দেশের মূল ভূখণ্ডের সাথে কাশ্মীরকে যোগাযোগের এই মাধ্যম হচ্ছে এই রেল যোগাযোগটা। আর ওমর আবদুল্লাহ তিনি নিজে কি, মানে কোথাও গিয়ে তিনি কি কাশ্মীরের সঙ্গে বিজেপিকে যোগ করার সরাসরি মাধ্যম হচ্ছেন, নাকি তার সঙ্গে বিজেপি সরাসরি সংযোগ হচ্ছে? এটা কিন্তু इंडिया ঐক্যের ভেবে দেখা উচিত। इस मौके पे मुझसे बहुत बड़ी भूल होगी अगर मैं पूर्व प्रधानमंत्री जनाब अटल बिहारी वाजपेयी साहब का इस मौके पे शुक्रिया ना करूं, क्योंकि ये प्रोजेक्ट ज़रूर 1983-84 में इसका संग बुनियाद रखा गया। और मैंने पिछले दिनों मीडिया को हंसते हुए कहा कि जब ये प्रोजेक्ट शुरू हुआ मैं 8वीं क्लास का बच्चा था। आज मेरी उम्र 55 हो गई है, मेरे बच्चे भी कॉलेज पार कर गए हैं। अब जाके ये प्रोजेक्ट मुकम्मल हुआ, और ये तब हुआ जबकि वाजपेयी साहब ने इसको प्रोजेक्ट ऑफ नेशनल इम्पोर्टेंस का दर्जा देके इसमें बजट में जो है प्रावधान करके ये प्रोजेक्ट आज मुकम्मल हुआ। শেখ আবদুল্লাহ নাতির মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথীর প্রশস্তি, ইতিহাসটা জানলে নিশ্চয়ই চমকে উঠবেন। অনুচ্ছেদ 370-এর বিরোধী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন ভারতীয়দের কাশ্মীরে যেতে পারমিট লাগত। শ্যামাপ্রসাদ বিনা পারমিটে কাশ্মীরে ঢুকেছিলেন এবং 11ই মে তিনি লখনপুরে আটক হন। বন্দিদশায় 23শে জুন তার মৃত্যু হয়। সেই দিবসটা বিজেপি বলিদান দিবস হিসেবে পালন করে। এবার বিজেপি শ্যামাপ্রসাদের মৃত্যুর জন্য জম্মু কাশ্মীরের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহকে দায়ী করে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রধানমন্ত্রী, কারণ তখন কাশ্মীরেও প্রধানমন্ত্রী হতো। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন বিনা পারমিটে কাশ্মীরে ঢুকেছিলেন তখন তার সঙ্গী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। শ্যামাপ্রসাদ বাজপেয়ীকে বলেছিলেন ফিরে গিয়ে জনসংঘের নেতাদের এই গোটা বিষয়কে জানিয়ে দিতে, এটা জানাতে যে তিনি বিনা পারমিটে কাশ্মীরে ঢুকেছেন। তবে শ্যামাপ্রসাদের মৃত্যুর জন্য আবদুল্লাহ পরিবারের প্রতি কোনো ক্ষোভ সঙ্গ পরিবারের নেই, সেটা আমরা তো পরবর্তী ক্ষেত্রে বুঝেছি। কারণ ওই বাজপেয়ী মন্ত্রিসভাতেই তো রাষ্ট্রমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ। তবু বাজপেয়ীর উল্লেখ করে আবদুল্লাহ কংগ্রেসকে বার্তা দিলেন নাকি মোদিকে বার্তা দিলেন সেটা ঠিক বোঝা গেল না। দেখুন, ওমর যে সব মিষ্টি মিষ্টি কথা বলেছেন শুধু তাও তো নয়, তিনি জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার কথাটা
সুকৌশলে নিজের ভাষণে রেখেছেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে সড়ক অবরোধ হয়ে গেলে বিমান কোম্পানিগুলো কীভাবে ডাকাতি করে সেটা বলেছেন। এবং এমন একটা কথা যেটা মানে দেশের বিভিন্ন কোণের বিভিন্ন মানুষ বিভিন্ন সময়, বিশেষ করে এই পেহেলগাঁওয়ের ঘটনার পর তো একটা সময় প্রবলভাবে সেটা উপলব্ধি করছিলেন। তবে অনুচ্ছেদ 370 ফিরিয়ে আনার কথা সেটা কিন্তু একবারও বলেননি ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রী হয়েই জম্মু কাশ্মীর বিধানসভায় যে প্রস্তাব পাশ করিয়েছিলেন তাতেও তো অনুচ্ছেদ 370 ফেরানোর কোনো কথা ছিল না। তার মানে ওটা ইতিহাস, আর বেরোবে না। কংগ্রেসের সলমান খুরশিদও সংসদীয় সফরে গিয়ে বলেছেন অনুচ্ছেদ 370 বিলোপের পরেই কাশ্মীর পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে, আর সেই জন্যই জঙ্গিরা হামলা চালিয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সে কথাই তো বললেন কাটরার ওই উন্নয়নের সভায়। কাশ্মীরের মানুষের পেটে লাথি মারতেই পেহেলগাঁও কাণ্ড হয়েছে, এটা তিনি বললেন। এবং এটা কিন্তু কাশ্মীরের বহু মানুষের মনের কথা। তাদের সঙ্গে কথা বললে জানতে পারবেন তারা বারবার এই কথাটা বলেন, যখনই কাশ্মীর ফুলে ফেঁপে উঠতে শুরু করে, যখনই প্রচুর মানে পর্যটক আসতে শুরু করে, তখনই কিন্তু কাশ্মীরে কিছু না কিছু হয়। ওই যে তারা মনে মনে মানে ওই আমরা বলি না নজর দেবে না নজর দেবে না, এই কাশ্মীরাও সেরকম বলে। যখনই ওখানে প্রচুর পর্যটক আসা শুরু হয় কাশ্মীরিরা বলে এটা প্রচার করবেন না, প্রচার করবেন না, কারণ এটা প্রচার হলেই কিছু না কিছু হবে। এবারে তাই হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শুধু তো সেটা বলেই থেমে থাকেননি। কাশ্মীরের মানুষের সঙ্গে নিজের মানসিক যোগাযোগ স্থাপন করে বলেছেন পাকিস্তানি জঙ্গিরা যে শুধু ধর্ম বেছে বেছে হিন্দু পর্যটকদেরই মেরেছে তা তো নয়, একজন কাশ্মীরি মুসলিমকেও তো হত্যা করেছে। মানে বুঝতে পারছেন, এই ঘটনার পর পেহেলগাম ঘটনার পর থেকে যেটা চারপাশে বারবার সবার মুখে মুখে ছড়িয়েছে, যেটাই আলোচনার মূল বিষয় ছিল, যেটা জঙ্গিদেরও টার্গেট ছিল, মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া যে তারা ধর্ম বেছে হিন্দুদেরই মেরেছে, যাতে এটাকে এই মানসিকতাটা যখন এই ব্যাপারটা যখন মানুষের মনের মধ্যে গেঁথে যাবে তখন তাদের মানসিকতা উগ্র হয়ে ওঠে এবং গোটা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। কিন্তু সুকৌশলে সেটার সঙ্গে একজন কাশ্মীরি মুসলিমকে হত্যা করার কথাটাও মোদি কাশ্মীরিদের মনে করিয়ে দিয়েছে। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। उसका इरादा भारत में दंगे कराने का था। आतंकियों को चुनौती देने वाला नौजवान आदिल वो भी तो वहां मेहनत मजदूरी करने गया था, लेकिन अपने परिवार की देखरेख कर सके इसलिए मेहनत कर रहा था। आतंकियों ने उस आदिल को भी मार दिया। साथियों, जम्मू कश्मीर के अवाम ने इस बार जो ताकत दिखाई है ये सिर्फ पाकिस्तान नहीं, दुनिया भर की आतंकवादी मानसिकता को जम्मू कश्मीर के लोगों ने कड़ा संदेश दिया है। जम्मू कश्मीर को इस स्थिति से निकालना जरूरी था और हमने ये करके दिखाया है। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। जम्मू कश्मीर के आप सभी लोगों को और आप सबसे नरेंद्र मोदी का वायदा है, कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। আদিল শেখের কথা কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? যেখানে ধর্ম বেছে বেছে হত্যা হয়েছে সেখানে বাধা দিতে গিয়ে জঙ্গিদের গুলিতে এক গরিব কাশ্মীরি মুসলিমও মারা গেছেন। এটা বলার অর্থ নরেন্দ্র মোদী কাশ্মীরিদের মনের একটা গভীর জায়গা ছুঁয়ে গেলেন, একটা দুর্বল জায়গা, এবং একই সঙ্গে কাশ্মীরিদের একটা সুনির্দিষ্ট বার্তা দিলেন। কোনটা তাদের দুর্বল জায়গা? তাদের জায়গায় এসে এতজন মারা গেলেন এবং সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে কাশ্মীরিদের প্রতি একটা রাগ উথলে পড়ছিল, বহু জায়গায় কাশ্মীরিরা যে সেই রাগের আগুনের সামনে পড়েছেন সেটা তো কাশ্মীরিরা জানেন। এটা তাদের মনে কিন্তু কাঁটা হয়ে বিঁধছিল, একটা চরম অস্বস্তি ছিল।
যখন প্রধানমন্ত্রী সেই জায়গাটাকে অ্যাড্রেস করে দিলেন, সেটা নিশ্চিতভাবেই কাশ্মীরিদের জন্য মনের সেই ক্ষতের ওপর একটা প্রলেপ হবে। আর একই সঙ্গে মোদি কাশ্মীরিদের বার্তা দিলেন যে পাকিস্তানিরাও তোমাদের শত্রু, তারা তোমাদের আসল শত্রু, কারণ তোমাদের প্রয়োজনে তারা তোমাদের গুলি করতেও দ্বিধা করবে না। তারা চায় না কাশ্মীর অগ্রগতি করুক, উন্নতি করুক। এবং একই সঙ্গে তিনি বিশ্বকেও বার্তা দিলেন, ভারত নয়, কাশ্মীরে মুসলিম হত্যা করেছে পাকিস্তানি। এবং অনুচ্ছেদ 370-এর উল্লেখ না করলেও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন কাশ্মীরকে সন্ত্রাসের চক্রব্যূহ থেকে বের করাটা খুব প্রয়োজন ছিল, তাই অনুচ্ছেদ 370 বিলোপ হয়েছে। এবং সেটা বিজেপিই করেছে এবং সেটা বিলুপ্তই থাকবে, এই গ্যারান্টিও দিয়ে দিলেন। মানে কোন বিষয়টার সাথে কোন বিষয়টাকে জুড়ে কার জাস্টিফিকেশন দিলেন একবার খেয়াল করে দেখুন। এবং সঙ্গে বলেও দিলেন উন্নয়নে বাধার চেষ্টা দেওয়া যদি হয় তাহলে তাকে মোদির মোকাবিলা করতে হবে, মানে আলটিমেটলি নরেন্দ্র মোদি। দেখুন, ওমর আবদুল্লাহ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি সরাসরি জানিয়েছেন, আর নরেন্দ্র মোদি অনুচ্ছেদ 370 যে ফিরবে না এটাও ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন। পাকিস্তান কি বুঝলো? ভারতীয় মুদ্রায় 46,000 কোটি টাকার উন্নয়ন হবে কাশ্মীরে। পাহাড়ের পেট কেটে টানেল হয়েছে, সেই টানেলের ভেতর দিয়ে বন্দে ভারত ট্রেন যাবে। মঞ্জি নদীর ওপর দেশের একমাত্র ঝুলন্ত রেল সেতু হয়েছে, আর চেনাব নদীর ওপর পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ হয়েছে। নরেন্দ্র মোদী সেই রেলপথের উদ্বোধন ফিতে কেটে করলেন না, বরং লাল ফিতের ফাঁস খুলে করলেন। এটাও একটা বার্তা, মানে ওমর আবদুল্লাহকে পাশে দাঁড় করিয়ে কাশ্মীরের একের পর এক জট ছড়াচ্ছে, মানে ছড়িয়ে খুলে দিচ্ছেন কে? নরেন্দ্র মোদী। আর লাল ফিতের ফাঁস থেকে কাশ্মীরের উন্নয়নকে মুক্ত করবেন কে বা করছেন কে? সেটাও নরেন্দ্র মোদী। একই সঙ্গে কংগ্রেসকে বার্তা, পাকিস্তানকে বার্তা, আমেরিকাকে বার্তা, রাষ্ট্রপুঞ্জকে বার্তা, কাশ্মীরিদের বার্তাটা তো রয়েছে। সবাইকে বার্তা একটাই, আমরা আমাদের ভালোটা করতে জানি, আমরা আমাদেরটা বুঝে নিতে পারি, আমরাই আমাদের সমস্যার সমাধান করতে পারবো, তোমাদের কারোর নাক গলানোর প্রয়োজন নেই। আর চেনাব নদীর ব্রিজের উপর ওই জাতীয় পতাকা হাতে পায়চারি করার মানে কি? ওটা বিজয় মিছিল। পাকিস্তান হেরে সেলিব্রেশন করছে আর মোদি একা জেতার সেলিব্রেশন করলেন। আর পাকিস্তান, আমেরিকা, চীন আর রাষ্ট্রপুঞ্জকে বার্তা দিয়ে দিলেন কাশ্মীরের এই অংশে তিরঙ্গাই উড়বে। দেখুন, কথা যদি হওয়ার কিছু থাকে, বাকি কাশ্মীরের হস্তান্তর নিয়েই যে আলোচনাটা হবে, এদিকে চোখ তুলে তাকানোর কোনো দরকারই নেই, সেটা কিন্তু নরেন্দ্র মোদী আজ পরিষ্কার করে দিয়েছে। इन पुलों पर चलते हुए मैंने भारत के बुलंद इरादों को, हमारे इंजीनियर्स, हमारे श्रमिकों के हुनर और हौसले को जिया है। ये दोनों ब्रिज सिर्फ ईंट, सीमेंट, स्टील और लोहे के ढांचे नहीं है, ये पीर पंजाल की दुर्गम पहाड़ियों पर खड़ी भारत की शक्ति का जीवंत प्रतीक है। দেশের পতাকা ওড়াচ্ছেন প্রধানমন্ত্রী, দেশের পতাকা বিদেশে গিয়ে ওড়াচ্ছেন বিরোধী নেতারা, দেশের জন্য একজোট হয়ে আছেন সব ধর্ম, সব বর্ণের নাগরিক, কিন্তু তারপরেও দেশের এই স্পিরিটের বিপরীতেও তো কেউ কেউ হাঁটছেন। একদিকে দেশের হয়ে যখন বিদেশের মাটিতে জাতীয়তাবাদের ধ্বজা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার দলেরই এক বিধায়ক উল্টো পথে হেঁটে ফেললেন। সৌগত রায়, উদয়ন গুহর পথে পর দেখলাম ওই অপারেশন সিঁদুর নিয়ে ওই একই পথে হেঁটে প্রশ্ন তুললেন আরেক তৃণমূল নেতা। পাকিস্তানের সাথে সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র, এই মন্তব্যটা করেছেন তৃণমূল বিধায়ক আর পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখুন, একজোট থাকার সময় দেশের যখন দায়িত্বশীল নাগরিকরাই ভুল করেন না, তাহলে সেই ভুল কে শোধরাবে বলুন তো?
তার মধ্যে সেই নাগরিক যদি আবার জনপ্রতিনিধি হন। দেখুন, আর যাই হোক, যুদ্ধটা তো আর সিনেমার চিত্রনাট্য নয়, ওটা নিয়ে আর একটু দায়িত্বশীল হওয়া কি উচিত ছিল না? আদত বাংলায় মানে হলো অভ্যাস। এবার অভ্যাস বদলানোটা সহজ নয়। দেশের নাগরিক হয়েও দেশের বিরুদ্ধে কিছু বলাটা অনেকের অভ্যাস, সে বিজনেসম্যানই হোক বা পলিটিশিয়ান। আবার তাদের যখন ওই সেনা অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন, তাদেরও কিছু অভ্যেস থাকে। সিনেমার ক্লিপিংসে সেটাই দেখানো হয়েছে, তবে সিনেমার ক্লিপিংসের জেরা আর বাস্তবের জেরার ফারাক অনেকটা। সিনেমায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেশের নিরাপত্তার জন্য, আর বাংলাতেও নিরাপত্তার জন্য একটা কোথাও গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সেই জিজ্ঞাসাবাদটা হয়েছে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মামলায়। সিনেমার জিজ্ঞাসাবাদ আর বীরভূমের অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ, এই দুটো জিজ্ঞাসাবাদ কিন্তু একদম আলাদা। দেশের নিরাপত্তায় আশঙ্কা দেখা দিলে কড়া পাঁকের ইন্টারোগেশন হয়, আর পুলিশের নিরাপত্তার যখন কোথাও গিয়ে হানি হতে পারে, কেউ যে তখন তাদের হুমকি দেন, তখন কীরকম ইন্টারোগেশন হয়। এটা খানিকটা জামাই আদর হতে পারে, জানেন তো, এইটা আমরা বুঝলাম। মানে জামাই দীর্ঘদিন পর শ্বশুর বাড়ি গেলে শ্বশুরমশাই প্রথমেই যেরকম জামাইয়ের শরীর স্বাস্থ্য কেমন তার খোঁজ নেন, শুনলাম কালকের জিজ্ঞাসাবাদেও সবার আগে নাকি শরীর স্বাস্থ্য ভালো আছে কি না সেইটা জানা হয়েছিল। দেখুন, সিনেমায় যেভাবে জেরা করে সেগুলো বেশিরভাগই খুব অমানবিক হয়, জানেন তো, কিন্তু বাংলায় সেটাকে যতই অমানবিক দানবিক বলা হোক, সেটা ওই আমরা পছন্দ করি না। আমাদের পুলিশ জানেন তো কীরকম, খাঁটি মানবিক। যতই একজন অফিসারের মা স্ত্রী তুলে হুমকি দেওয়া হোক না কেন, মানবিকতার থেকে এক চুল সরানো যাবে না। কাল অনুব্রত মণ্ডল এসডিপি অফিস থেকে বেরিয়ে এসে কী বলেছিলেন মনে আছে? চাল চলন দেখে দুদিন বাদে যা বলার বলবেন, যা বলার নিশ্চয়ই প্রকাশ্যে বলবেন, রাত বিরাতে ফোনে তো আর বলবেন না। কিন্তু কে কাকে নজর রাখছেন, কে কাকে পাল্টা চাপে রাখলেন, পুলিশের সঙ্গে অতক্ষণ কথা বলে বেরিয়ে যেটা অনুব্রত মণ্ডল বললেন তিনি নজর রাখছে, সেটা দেখা শোনার পর কিন্তু সব কিরকম গোলমাল পাকিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট অনুব্রত মণ্ডল তো অনেক কিছুই নাকি পরিষ্কার করে দিয়েছে। তিনি নাকি রাত বিরাতে কাউকে ফোনই করেন না, আর ফোন করলেও খারাপ কথা। অনুব্রত মণ্ডলের মতো দায়িত্বশীল নেতারা কখনো খারাপ কথা বলতেই পারেন না। পুলিশের মানবিকতা আর নেতাদের দায়িত্বশীলতা, এই দুটোর প্রতি আমাদের তাই পূর্ণ বিশ্বাস আছে। সূত্রের খবর হিসেবে জিজ্ঞাসাবাদের কিছু কথোপকথন জানতে পারছি, কিন্তু বিশ্বাস করুন সেটাতে কিরকম অবিশ্বাস্য হচ্ছে। ভুলও হতে পারে, কে জানে। কারণ প্রশ্নমালা দেখে ছোটদের সেই ছোটবেলায় পড়েছিলাম মনে আছে, অরুণ বরুণ কিরণমালার গল্প, সেই রকম মনে পড়ছিল। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ওই কিরণমালা মনে আছে? বাবা মাকে খুঁজতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়েছিল তিন ভাই বোন। যত বাধা তত প্রশ্ন আর ততই ধাঁধা। গালাগালির প্রমাণ খুঁজতে পুলিশও নাকি একের পর এক ধাঁধা আর বাধার মুখে পড়েছে। সূত্রের খবর হিসেবে কি জানতে পারছি জানেন? এবার আপনারা বলবেন না সূত্রগুলো কি, ধরে নিন না, বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, গ্যারান্টি দিচ্ছি না কিছু, শুধু বলছি। মানে 5 দিন মানে 100 ঘন্টারও বেশি অপেক্ষার পর অভিযুক্ত বাঘকে মাত্র 1 ঘন্টা 35 মিনিট বাগেজে পেয়েছিল পুলিশ, সেটা তো আপনারা দেখেছেন, ওটা খাতায় কলমে আছে, ঢোকার বেরোনোর সময়টা হিসেব করলেই পেয়ে যাবেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে 95 মিনিটে 90টা প্রশ্ন করা হচ্ছিল। এটা তো পুরো র্যাপিড অ্যান্সারের মতো ব্যাপার হয়ে গেল না? হ্যাঁ, র্যাপিড কোশ্চেন অ্যান্সার রাউন্ড, যাদের মধ্যে এই যে মানে 95-90টা প্রশ্ন, তার মধ্যে 65টাই নাকি হ্যাঁ বা না বোধক, আর বাকি 25টা ব্যাখ্যামূলক। মানে একদম কম্পিটিটিভ এক্সাম, জানেন তো, একদম পুরো বস্তু এক্সামের রেজাল্ট। এইখানে তো পরীক্ষা হলে ওই নিয়োগ পরীক্ষার মতোই তো এক্সামটা হলো না, ফলে রেজাল্টটা ওই নিয়োগ পরীক্ষার মতোই হতে পারে। শুনছি হ্যাঁ বা নায়ের উত্তরগুলো অনুব্রত বলেছেন মনে নেই, আর ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তরেও কখনো বলেছেন ফোন করেছেন, কখনো বলেছেন ফোন করেননি,
কখনো আবার বলেছেন ফোন করেছেন, কিন্তু গালিগালাজ তবা তবা ও সব করেন না। হ্যাঁ, খারাপ কথা। তাহলে ফোনটা করলো কে, আর শিকারই বা করলো কে? দেখুন, শিকার তো করেছিল অনুব্রত, সেটা তো সবাই জানে, কিন্তু সেটা যে এআই নয় সেটা জানা হলেও সেটা যদি ঠিকঠাক অনুব্রত বলে থাকে তাহলে এই ফোনটাই নিশ্চয়ই এআই। এটা ভেবে দেখুন, ভালো পড়ুয়ারা পরীক্ষার আগেই রেজাল্ট বুঝে যায়। পুলিশও কি তার তদন্তের রেজাল্ট আগে ভাগে আন্দাজ করতে পারছে, নাকি তাদের আগেও অনুব্রত আন্দাজ করে ফেলেছে? আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর চাল চলন, বিছানা থেকে সোজা থানা, আর সেখান থেকে বেরিয়ে এটাই ছিল অনুব্রত মণ্ডলের রিয়াকশন। আর পুলিশের অ্যাকশন, সূত্রের খবর। পুলিশের প্রথম প্রশ্ন ছিল শরীর কেমন? উত্তরে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন একটু ভালো। তোকে পার করে নিয়ে আসবো, তোর বউ দারুণ দেখতে, ওর চুলের মুঠি ধরে কেটেও আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে, যা। পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে গালিগালাজ, অশ্রাব্য ভাষায় হুমকি। অন্য কোনো অভিযুক্ত হলে পুলিশ কি করত? সূত্রের খবর, 90টা প্রশ্ন ছিল অনুব্রত মণ্ডলের জন্য। পুলিশের তরফ থেকে প্রশ্ন করা হয়, আপনি কেন আইসিকে ফোন করেছিলেন? সূত্রের খবর, উত্তরে অনুব্রত মণ্ডল নাকি বলেন, কাকে ফোন, কোন ফোনের কথা বলছেন? সূত্রের খবর, আইসিকে ফোন করার কথা স্বীকার করে অনুব্রত মণ্ডল জানিয়েছেন এক কর্মীর মার খাওয়া নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তারপরেই কেন থ্রেট, কেন গালিগালাজ, তা নিয়ে জানতে চায় পুলিশ। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জানিয়েছেন তিনি আর কথা বলেননি। ফের পুলিশ গালিগালাজ নিয়ে বলায় তিনি জানিয়ে দেন তার এরকম কিছু মনেই নেই। 30শে মে গত শুক্রবার তৃণমূলের চিঠি পাওয়ার পরেই প্রকাশ্যে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। রাগ সামালতে পারিনি, স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। চেষ্টা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইছে, বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। জিজ্ঞাসাবাদে সে কথা স্মরণ করানো হয় অনুব্রত মণ্ডলকে। উত্তরে অনুব্রত মণ্ডলের জবাব নাকি ছিল, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই তিনি ক্ষমা চেয়েছিলেন, দল বলেছিল। অডিও অনুব্রতরই। আর সেই দলের অনুগত অনুব্রত বলছেন তিনি দোষ করেননি, তবুও মুখ্যমন্ত্রী বলায় ক্ষমা চেয়েছিলেন। তার মানে অনুব্রত মণ্ডলকেই তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন। দিদির সব কেরামতি সবাই জানে, তাই দিদি চাইছে না তার দলের তার ভাব শিষ্যদের অসুবিধা হোক, তাই এটা হয়েছে। কখনো বলেছেন ফোন করেছিলেন কিন্তু গালি দেননি, কখনো আবার বলেছেন মনে নেই। সূত্রের খবর, অনুব্রত নাকি একটা সময় ফোন করার কথাই অস্বীকার করেন। পুলিশ ফের প্রশ্ন করলে তিনি জানিয়েছেন গোটাটাই চক্রান্ত, গলা নকলের কারসাজি। ক্ষমা চাওয়ার পরেও অনুব্রত মণ্ডলের অনুগামী বলেছিলেন এআই এর কারসাজি। সেই তত্ত্বই কি লিখিত আকারে নথিবদ্ধ হলো? সূত্রের খবর, আইসির ফোন তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছিল পুলিশ, কিন্তু যে ফোনে গালিগালাজ সেটা সূত্রের দাবি। পুলিশ হুমকি দেওয়া ফোন চায় অনুব্রত মণ্ডলের কাছে। অনুব্রত মণ্ডল জানিয়ে দেন তার কোনো ফোনই নেই, তিনি কিছুই বুঝতে পারছেন না। তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারে। মমতা ব্যানার্জির বাড়িতে আছে, ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না, মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। 30শে মে বলেছিলেন ওষুধের ঘোর, 5ই জুন কি পুলিশের সামনে নতুন কোনো ওষুধ খেয়ে গেছিলেন? তাই কি পুলিশের নথিতে লিখিয়ে দিলেন গলা তার নয়, সবটাই ষড়যন্ত্র? আচ্ছা, গোপনে কেউ কি ষড়যন্ত্র করলো? মানে অনুগামী গগন তো ইঙ্গিতটা দিয়েছিলেন, ইঙ্গিতটা এসডিপিও অফিসে নিয়ে গেলেন অনুব্রত মণ্ডল, পৌঁছে দিয়ে এলেন। রাশিয়ায় গোপন ক্যামেরায় কি ধরা পড়েছে জানেন? একটা সাইবেরিয়ান বাঘ মুখে করে ক্যামেরা নিয়ে যাচ্ছে। রাশিয়ার বনভূমিতে 6টা ক্যামেরা চুরি হয়ে গেছিল, দামি দামি ক্যামেরা সব। অনেক খোঁজাখুচির পর জানা গেছে যে বাঘ ক্যামেরা চুরি করেছে। তার মানে চুরি বাঘ করতে পারে। এবার বীরভূমের পুলিশ তারা কি করবে? বনকর্মী হয়ে ক্যামেরার বদলে ওই ফোন খুঁজবে। দেখুন, আজ 8 দিন হয়ে গেল, বাঘের ফোন কিন্তু এখনও পুলিশের নাগালে নেই। বাঘ যেন বলে দিয়েছে যে তুই আমার শরীর পাবি কিন্তু ফোন পাবি না। এবার বাঘ আদতে কি বলে সূত্রের মাধ্যমে সেটা তো জানালাম, কিন্তু যেটা বলেননি ওটা আন্দাজ করে নিতে হবে।
দেখুন, দোষ স্বীকার বা ক্ষমা চাওয়া এটা দলের পার্টে, দল বলেছে তাই দলের কথায় দলের ভাবমূর্তি বাঁচিয়েছেন। আর আইনের খাতায় কোনো ফোনও নেই, দোষ স্বীকারও নেই। আরও একজন নেই, কে বলুন দেখি? রাজ্য মহিলা কমিশন। পুলিশ অফিসারের মা বউকে এরকম কদর্য আক্রমণ করা হলো, তবু বীরভূমে রাজ্য মহিলা কমিশনের কাউকে দেখেছেন? কোনো খোঁজ খবর নেওয়ার কোনো খবর পেয়েছেন? রাজ্যের এই মহিলা কমিশন, শিশু কমিশন বা মানবাধিকার কমিশন, এই ধরনের কমিশনগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে কেন ভ্যানিশ হয়ে যায় বলুন তো? আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে সক্রিয় হয়ে যায়। এই উত্তর দিনাজপুরের ওই নাবালক যাকে উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছিল, তার কিন্তু এখনো খোঁজ মেলেনি, নিখোঁজ। কিন্তু শিশু কমিশন, তারাও তো নিখোঁজ, তাদেরও তো দেখা পাওয়া যাচ্ছে না। অথচ কদিন আগেই ওই চাকরিহারাদের আন্দোলনে শিশু কমিশন পুলিশকে চিঠি দিয়েছিল। কেন? আন্দোলনকারীদের সঙ্গে কেন বাচ্চারা ছিল? চাকরিহারাদের আন্দোলনটা সরকারের বিরুদ্ধে, তাই বোধহয় শিশুর অধিকার নিয়ে একটু চিন্তাটা বেড়েছিল। ছোটোবেলার থেকে ভুল শিখলে, প্রতিবাদ করতে শিখলে, এগুলো তো কোন সরকারই বা ভালোভাবে দেবে বলুন? তাই জন্য শিশু কমিশন নিশ্চয়ই দায়িত্ব পালন করছিল। কিন্তু উত্তর দিনাজপুরে একটা জলজ্যান্ত নাবালকের হদিশ নেই, তাতে কোনো চিন্তাও নেই। তবে বীরভূমের ঘটনায় জাতীয় মহিলা কমিশন কিন্তু চিঠি দিয়েছে, জানেন তো? কারণ সেই ঘুরে ফিরে একই কথা, ওটায় রাজ্য সরকার বিপাকে, তাই জাতীয় কমিশন সক্রিয়। আবার যেখানে কেন্দ্রের দায় অথবা কেন্দ্রীয় সরকারের দায়, বিজেপির দায়, সেখানে রাজ্য কমিশন সক্রিয়। এই সক্রিয় নিষ্ক্রিয়ের খেলাটাই তো আসলে রাজনীতির আসল চাবিকাঠি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।